হিন্দুস্তান ভারত আমাদের শিখাতে চায় এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যেই বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। ক্ষমতার পালা বদলে ওই নাটাইটা এই মুহূর্তে আবারও ভারতের হাতে চলে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, ভারত কেন গণভোটকে মানতে চাইছে না? কেন তারা জুলাইকে ভয় পাইছে? কারণ খুব সাধারণ। অগাস্ট মাসের 5 তারিখে শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়নি, সেদিন ভারতীয় আধিপত্যবাদও বাংলার জমিন থেকে পরাজিত হয়েছিল। তারা নতুন করে সেই আধিপত্যবাদকে ফেরত পেতে চায়। মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বিষয়বস্তু দ্বিতীয় লাইনে দেখবেন লেখা আছে সংকটের মুখে দেশ। প্রশ্ন হচ্ছে সংকটটা সৃষ্টি হলো কেন? সেটার উত্তর প্রথম লাইনেই দেওয়া আছে, গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার। এখন যেই গণভোটের পক্ষে আমরা সবাই ছিলাম নির্বাচনের আগে, সেই গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার হঠাৎ করে কেন গেল, এই বিষয়টা একটু বুঝে দেখতে হবে। এখানে একাডেমিক যারা আছে তারা কথা বলবেন, আমরা শুনবো। আমি আজকে দীর্ঘ বক্তব্য দিব না, আমি খালি কিছু প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের সামনে, যে কেন গণভোটের রায় সরকার গ্রহণ না করে সংকটের মুখে ফেলে দিল দেশটাকে। আমাদের যে কথাগুলো কেউ বলবে না, সেই কথাগুলো আমি একটু আপনাদের ধরিয়ে দিয়ে চলে যেতে চাই। প্রশ্ন হচ্ছে, ক্ষমতার পালাবদলের পর আমাদের ডিজিএফআই কেন ভারত ভ্রমণের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করলো? পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? আমাদের ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন? এত জায়গা থাকতে কেন ভারত থেকেই ট্রেনের কোচ আমদানি করার পরিকল্পনা করা হয়েছে? যেই ভারতে সার নাই, তারা চায়না থেকে সার আমদানি করছে, সেই ভারতের কাছে যাদের নিজেদেরই নাই, তাদের কাছে আমরা কেন সার চেয়ে প্রস্তাবনা পাঠাচ্ছি? চায়না যখন আমাদেরকে জ্বালানি তেল দিতে চাইলো, সেই প্রশ্নটা আমরা কানে না তুলে জুলাই জাদুঘর উদ্বোধন না করার পিছনে কাদের ষড়যন্ত্র চলছে? কেন সন্ত্রাসী সংগঠন ইস্কনকে বাংলাদেশে 120 কোটি টাকার জমি মাত্র 2 লক্ষ টাকায় তুলে দেওয়া হয়েছে? ব্যাংক লুটেরাদের হাতে আবারও কিভাবে করে ব্যাংকগুলো তুলে দেওয়া হচ্ছে? প্রশ্ন করতে হবে, শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা, যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা আকাশে ওই ঘুড়িটাকে দেখতে পারি। ঘুড়ির সাথে যেই সুতাটা থাকে, তার কিছু অংশ দেখতে পারি, কিছু অংশ পারি না। সেই সুতার মধ্যে থাকে ডিপ স্টেট, সরকার, কমিশন, প্রশাসন, মিডিয়া। কিছু কিছু অংশ দৃশ্যমান হয়, কিছু কিছু হয় না। এই ঘুড়ি আর সুতার পিছনে যেই নাটাই থাকে, সেই নাটাইটাকে আমরা দেখতে পারি না। বাস্তবতা এটাই, ক্ষমতার পালা বদলে ওই নাটাইটা এই মুহূর্তে আবারও ভারতের হাতে চলে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, ভারত কেন গণভোটকে মানতে চাইছে না? কেন তারা জুলাইকে ভয় পাইছে? কারণ খুব সাধারণ। অগাস্ট মাসের 5 তারিখে শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়নি, সেদিন ভারতীয় আধিপত্যবাদও বাংলার জমিন থেকে পরাজিত হয়েছিল। তারা নতুন করে সেই আধিপত্যবাদকে ফেরত পেতে চায়। আমার 2 ছোট ছোট সন্তান আছে, তারা যখন দুনিয়াতে আসে এবং বড় হওয়া শুরু করে, আমি তাদের শিক্ষা দিতাম। যখন পড়াতাম, আমার মনে আছে আমি বলতাম, এ ফর অ্যাপেল, বি ফর বল। হিন্দুস্তান ভারত আমাদের শিখাতে চায় এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যেই বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার,
1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে। এক গণ অভ্যুত্থান গিয়েছে, আগামী গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। সেই শিরোনাম হচ্ছে গণরায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ। কেন আজকে এই সংকট তৈরি হয়েছে? সরকার গণরায়, গণভোটের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণেই হয়েছে। আমরা সকলে জানি এই গণভোট কেন হয়েছিল। একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থান হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি মোতাবেক সংস্কারের কথা ছিল। সংস্কারের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঐকমত্য কমিশন গঠন করে। সেখান থেকেই বিগত দিনের সংকট উত্তরণে যে অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানের মাধ্যমে এসেছিল, তার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে এই সংকট উত্তরণকে টেকসই করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। দুর্ভাগ্যজনক হলো সত্য, যে প্রত্যাশিত নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, তথাপি বিরোধী দল রায় মেনে নিয়ে, ফলাফল মেনে নিয়ে সংসদ গিয়েছিল। কারণ রাজনৈতিক দল হিসাবে 11 দলের অন্তর্ভুক্ত দলগুলোরও এই প্রতিশ্রুতি ছিল জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে। সেখানে কি বিএনপি স্বাক্ষর করে নাই? সংসদে যারা উচ্চবাচ্য করছে তারা সবাই স্বাক্ষর করে নাই? কিন্তু কেন আবার সেই সংস্কারকে এড়িয়ে যাওয়া হচ্ছে? আমরা শঙ্কা করেছিলাম ঐকমত্য কমিশনে, এটাকে আইনি ভিত্তি দিতে হবে, নাইলে সংস্কার, জনপ্রত্যাশা, আগামীর বাংলাদেশ সব কিছু অর্থহীন হয়ে যাবে। সেই প্রেক্ষিতে ঐকমত্য কমিশনে দ্বিতীয় পর্বে 23টি সভা করে আলোচনা করেই একটি আদেশ জারি হয়েছে। আর এই আদেশকে শক্তিশালী করার জন্য গণভোটের আলোচনা হয়েছে। সেদিন বিএনপির যিনি প্রতিনিধিত্ব করছিলেন, তিনি বলেছিলেন গণভোট আগে হবে না, পরে হবে। উনি রেফারেন্স দিয়েছিলেন 91 সালে গণভোট হয়েছিল সংসদ গঠনের পর, এবারও তাই হবে। আমরা বিরোধিতা করেছি, জুলাই আদেশকে যদি শক্তিশালী করতে হয় আইনগতভাবে, গণভোটটা আগে হইতে হবে। শেষ পর্যন্ত মেজরিটি বেসিসে সেখানে মেনে নিয়েছেন, নোট অফ ডিসেন্ট দেন নাই। আদেশ জারি হয় 25 সালের 13 নভেম্বর, আর গণভোট হয় 26 সালের 12 ফেব্রুয়ারি। সেদিন কি শুধু গণভোট হয়েছিল, না জাতীয় সংসদের ভোট হয়েছিল? একই দিনে দুটো ভোট, তার মানে একটার সাথে আরেকটা সম্পৃক্ত, আলাদা করার সুযোগ নাই। যমজ সন্তান একটি বৈধ, আরেকটি অবৈধ, এটা হলো বিএনপির অজুহাত। আমরা বলতে চাই, এই বৈধতার প্রশ্ন উঠলে জাতীয় সংসদ নির্বাচন এবং সরকার বৈধ। সেই জন্য আজকে এই আলোচনার মধ্য দিয়ে আমরা বিস্তারিত এগুলো জানব। আমাদের যিনি কিনোট পেপার উপস্থাপন করবেন, সেখানে এগুলো বর্ণনা আছে, বিজ্ঞ আলোচক বৃন্দ সে আলোচনা করব। আমি এইটুক বলে শেষ করতে চাই, জনগণের বিরুদ্ধে আপনারা সংসদে অবস্থান নিয়েছেন, বিরোধী দল শক্তিশালী অবস্থান নিয়েছে জনগণের পক্ষে। আর সমাধানের জন্য আমরা অপেক্ষা করছি সংসদে হোক। কিন্তু আপনারা যা শুরু করেছেন আওয়ামী ফ্যাসিবাদী কায়দায়, সেখানে যদি সমাধান না হয়,
জনগণ রাজপথের সমাধান করবে ইনশাআল্লাহ। বিএনপিকে স্মরণ করাতে চায়, বাংলাদেশে গণভোটও নতুন নয়, গণঅভ্যুত্থানও নতুন নয়, ২৪ শেষ অভ্যুত্থান নয়। যদি সমাধান না হয় আপনাদেরকে ৯৬-এর পতনের ধ্বনি শুনতে হবে, আবার শুনতে হবে আপনাদেরকে স্বৈরাচারের ৯০ সালের অভ্যুত্থানের সেই পরিস্থিতি। এই জন্য অস্থিরতা যেন দেশে তৈরি না হয়, অর্থনৈতিক সংকটে পড়ে জনগণ যাতে বিপদগ্রস্ত না হয়। দেশকে আমরা ভালোবাসি, সবাই মিলে দেশ গড়ব, এই প্রত্যয় নিয়ে সরকারকে আহ্বান জানাতে চাই, দ্রুত সময়ের মধ্যে সংবিধান পরিষদের শপথ নেন, অধিবেশন ডাকেন, পূর্ণ সংস্কার অক্ষর অক্ষরে বাস্তবায়ন করেন। আর না হলে এই জনগণের মুখোমুখি যে বিএনপি হয়েছে, ইতিহাসের করুণ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আর জনগণকে আহ্বান জানাতে চাই, আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হই। যে জন্য আমার ভাই আবু সাইদ রক্ত দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, যে জন্য ১৪০০ মানুষ এই জুলাই অভ্যুত্থানে শাহাদত বরণ করেছে, পঙ্গু আহত হয়েছে, বিগত গণতান্ত্রিক আন্দোলনে রক্ত জড়িয়েছে, আমরা রক্ত দেখতে চাই না, আমরা আমাদের সন্তানদেরকে হারাতে চাই না। তবে প্রয়োজন হলে আমরা নিজেরাই রক্ত দেব, জীবন দেব। জুলাইয়ের স্পিড থেকে এক চুল পরিমাণ বিচ্যুত আমরা হব না। এই ঐক্যবদ্ধ জনতায় আগামী দিনে সেই আমাদের অঙ্গীকার, প্রতিশ্রুতি, আমাদের সেই প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। আসুন আজকের এই সেমিনারের মাধ্যমে সেই জনসচেতনতা, জনমত গঠনে আমরা ভূমিকা পালন করি, সে আহ্বান জানিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুইজারল্যান্ডের প্রতিটা কাজেই গণভোটের উপর নির্ভরশীল। সেখানে ৩ ধরনের গণভোট হয়। একটা হলো ম্যান্ডেটরি গণভোট, আরেকটা হলো অপশনাল রেফারেন্ডাম, আরেকটা হলো পপুলার ইনিশিয়েটিভ। সেখানে সংবিধান সংশোধন এবং আইন, এই বিষয়গুলোকে জনগণ কোনো সরকারের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতে হয় না। যখন সরকার যে কোনো আইন প্রয়োগ করে এবং সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সেই সংবিধান পরিবর্তনের জন্য গণভোট অনুষ্ঠিত হয়। এবং এই গণভোটের 2টা দিক থাকে, একটা হলো পাবলিক পার্টিসিপেশন, আরেকটা বলে ক্যান্টন, মানে রাজ্যগুলোর মতামত। এই 2টার ভিত্তিতে সংবিধান সংশোধন হয়। আবার যদি সরকার কোনো আইন প্রয়োগ করে, কোনো আইন তৈরি করে, সেই আইনটাকে যদি জনগণ পছন্দ না করে, তাৎক্ষণিক পরিবর্তনের জন্য 50,000 লোক যদি নির্দিষ্ট সময়ের মধ্যে 10 সিগনেচার করে সরকারের কাছে আবেদন জানায়, সরকার সেখানে গণভোটের ব্যবস্থা করে। আবার পাবলিক যদি সরকার পরিচালনায় কোনো সংসদীয় অনুচ্ছেদ, আর্টিকেল গুরুত্ব মনে করে যে না, এই মুহূর্তে আমাদের জন্য এই আর্টিকেল সংবিধানের প্রয়োজন নাই, তখন 1 লক্ষ মানুষের দস্তখতের মাধ্যমে তারা যে কোনো সময় এই সংবিধানের পরিবর্তনের আবেদন করতে পারে এবং সংবিধান পরিবর্তন করতে পারে। আজকে আমাদের যে গণভোট হয়েছে, এই গণভোট খুব সাধারণ গণভোট না। দুনিয়ার অন্যান্য গণভোটের সাথে এই গণভোটের অবশ্যই পার্থক্য আছে। কারণ আমরা এই বাংলাদেশ 2টা বিষয় আমাদের উপরে খুবই বেশি প্রভাবশালী, যেখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং জনগণের চাওয়াকে আইন, কানুন, সংবিধান এবং কাঠামো সবসময় অবহেলিত করে এবং আমাদের জাতির স্বাধীনতা, প্রত্যাশা সবসময় দূলিত হয়। এবং এইটাকে স্থায়ীকরণের জন্য বিভিন্ন অভ্যুত্থানের পর আজকের যে অভ্যুত্থানের মাধ্যমে এই গণভোট সংগঠিত হয়েছে, এই গণভোট এই বিশ্বের অন্যান্য গণভোটের চেয়ে অবশ্যই আলাদা। আর এই গণভোট তারা আমাদেরকে বোকা বানানোর জন্য আসলে মূল যে কারণ থাকে, আমরা বিশেষজ্ঞরা আলোচনা করবেন, আমি শুধু একটু কথাই বলি, আমরা ডিপ স্টেটের কথা শুনি। আসলে ডিপ স্টেট এই বাংলাদেশের জন্য
ডিপ স্টেট এই বাংলাদেশের জন্য শুধু ডিপ স্টেট না, এখানে হেজিমনি বলে কথা আছে, আধিপত্যের প্রভাবে এখানে কিছু মানে সেই আধিপত্যবাদীদের কিছু অনুসারী বা এখানে এজেন্ট তৈরি হয়, যে এজেন্টের মাধ্যমে মানুষের এই যে ডিপ স্টেট তারা নিজেরা সৃষ্টি করে আপনার আমার প্রত্যাশা অভিপ্রায়কে এই জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করতে দেওয়া হয় না। আজকের এই গণভোট না করার মূল কারণ সেইখানেই নিহিত। আশা করি আমরা আজকে আলোচকদের মাধ্যমে এই বিষয়গুলো পরিষ্কার হব। আগামীতে আপনি আমার করণীয় ইনশাল্লাহ নির্ধারণ করব এবং জাতির মানুষের যে অভিপ্রায় আজকে যে সকলের প্রত্যাশার মধ্যে আছে, সেই অভিপ্রায় অবশ্যই সম্মিলিতভাবে সকল দলমত নির্বিশেষে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করব ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ। এই অবস্থার থেকে উত্তরণ হবে আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।